নেইল পলিশ বের করে মানহা ধীর পায়ে মায়ানের কাছে গিয়ে দুহাতের নখে নেইল পলিশ লাগিয়ে দেয়। ভাইয়ের এমন অবস্থা দেখে মানহার খুব হাসি পাচ্ছে। হাসি চেপে রাখতে না পেরে মানহা ডেকে ওঠে মায়ানকে। বিগ ব্রো, মাই ডিয়ার বিগ ব্রো। মানহার ডাক মায়ানের কানে পৌঁছই না। সে তো গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু মানহার তো মায়ানকে না ডাকলে শান্তি হচ্ছে না। তাই সে এবারে গায়ে হাত দিয়ে একটু জোরেই ডাক দিল। মায়ান, মায়ান। হঠাৎ ডেকে ওঠায় হকচকিয়ে চোখ খুলল মায়ান। কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটায় সে কিছুটা বিরক্তি নিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে, ডাকছিস কেন? তোর হাতটা একটু দেখ। হাতে আবার কি হলো? ঠিকই তো আছে। কথাটা বলে নিজের হাতের দিকে তাকাতেই রেগে গেল মায়ান। অপরদিকে মানহা হাসি থামাতেই ব্যস্ত। মায়ান রেগে গিয়ে তাতে দাঁত চেপে বলল, পেতনি, তোর একদিন কি আমার একদিন। দাঁড়া বলছি। কে শোনে কার কে শোনে কার কথা? মানহা মানহা তো ভয়েই দৌড়, কারণ সে জানে তার ভাইয়ের রাগ সম্পর্কে। মেহেরিনা চৌধুরী ঘর থেকে বেরিয়ে ছেলে মেয়েদের অবস্থা দেখে ধমক দিয়ে বলে উঠলেন, থামবি তোরা? কি শুরু করেছিস? দুজন এভাবে ছুটছিস কেন? এত বড় হয়ে গেলি তাও দুজনে মারামারি করছিস? তোমার মেয়ে কি করেছে দেখো। একটু ঘুমিয়েছিলাম আর ও আমার হাতে এসব করেছে। আমি না হয় একটু করেছি, তাই বলে তুই রাক্ষসীর মতো চিৎকার করছিস কেন? মুখ বাঁকিয়ে বলে মানহা। মায়ান রাগান্বিত কণ্ঠে ধমক দিয়ে ওঠে, দেব কানের নিচে একটা। ফাজিল মেয়ে। চুপচাপ সব ঠিক করে দিবি, নয়তো তোর কপালে দুঃখ আছে। দিচ্ছি বস। হনুমান একটা। অন্ধকার রাত। রাত দুপাশে ল্যাম্পপোস্ট ছাড়া আর কোনো আলো নেই। কিছুক্ষণ আগেই মুষলধারে বৃষ্টি হয়েছে। আবহাওয়া বেশ ঠান্ডা। রাস্তাঘাটেও কেউ নেই। রাতও হয়েছে অনেকটা। ঘড়ির কাঁটা প্রায় 11:45 ছুঁই ছুঁই। গুটি গুটি পায়ে রাস্তার এক পাশ দিয়ে হাঁটছে আরোহী। কিছু সময় আগেই ছোঁয়াদের বাসা থেকে বেরিয়েছে সে। আজকে ছোঁয়ার জন্মদিন ছিল, সেজন্য সবাই গিয়েছিল তাদের বাসায়। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা পথ পেরিয়ে এসেছে আরোহী, কিন্তু দুর্ভাগ্য আশেপাশে রিক্সা কিংবা কোনো যানবাহনও নেই। তাই দাঁড়িয়ে না থেকে হাঁটতে লাগলো সে। খানিকটা গিয়ে মোড় ঘুরতেই একটা গাড়ির সামনে আরোহী হুড়মুড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ব্রেক চাপলো গাড়ির মালিক। দ্রুত তার সাথে গাড়ি থেকে নেমে এসে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আর ইউ ওকে? পরিচিত কণ্ঠস্বর কানে যেতেই মুখ তুলে তাকাই আরোহী। মায়ানকে দেখে সে বিস্ময় নিয়ে বলে, আপনি? তুমি? উত্তর দেওয়ার ন্যায় কোনো ভাবা বেগ পেল না মায়ান। আরোহী সোজা হয়ে দাঁড়িয়ে জামার হাতা ছাড়ল। গাড়ির গতি কম থাকায় খুব একটা ব্যথা পায়নি মেয়েটা, তবে জামার হাতাটা সামান্য ছিঁড়ে গিয়েছে। আরোহীর ভীষণ রাগ হলো। এক প্রকার ঝাঁঝালো কণ্ঠে সে বলল, ড্রাইভিং লাইসেন্স আছে আপনার? গাড়িটাও ঠিকভাবে চালাতে পারে না, আর একটু হলেই আমাকে মেরে দিচ্ছিলেন। তোমার হাঁটার লাইসেন্স আছে? রাস্তা দিয়ে হাঁটার সময় মন কোথায় থাকে? মঙ্গল গ্রহে? দেখে শুনে চলতে পারো না? রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলে কিসের জন্য? আমার ভালো লেগেছে তাই হেঁটেছি। আপনার কোনো সমস্যা? না, একদমই না। আমারও ইচ্ছে হয়েছে তাই আমিও এভাবে গাড়ি চালিয়েছি। তোমার কোনো সমস্যা? রাগে দিদি করে ওঠে আরোহীর সমস্ত শরীর। অগ্নি দৃষ্টিতে তাকায় সে। তেজি কণ্ঠে বলে, আপনার সাথে কথা বলাই বেকার। আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি তো একটা এলাচি। বাইরে থেকে একদম ভালো আর ভেতরে স্বাদ পুরাই বাজে। তুমি কি? তুমি তো একটা ভাঙা রেডিও। সারাক্ষণ বকবক করে লোকের কানের মাথা খাও। ফের কোনো কিছু না বলে আরোহী গটগট করে সামনের দিকে হাঁটা শুরু করলো। খানিক দূর না যেতেই ওড়নায় টান অনুভব হলো মেয়েটার। মুহূর্তেই সে দাঁড়িয়ে পড়ল। পেছন দিকে ঘুরে এক ঝটকায় ওড়না গুটিয়ে নিল। ঠোঁটের করে বক্র হাসির রেখা টেনে দাঁড়িয়ে আছে এক যুবক। মুখটা আরোহীর অপরিচিত নয়। এর আগেও এই মুখ সে দেখেছে। কোথায় দেখেছে তা মনে পড়তেই আরোহী বলে ওঠে, আপনি আবার এসছেন? সেদিন বিয়ে বাড়িতে একবার অসভ্যতামি করেছেন, আজ আবারও একই কাজ করলেন। আপনার সাহস হয় কিভাবে আমাকে বিরক্ত করার? তোমাকে আমার খুব ভালো লেগেছে। সেই দিনই তোমার সঙ্গে ভাব করতে চেয়েছিলাম,
বাট সুযোগ পাইনি। যাই হোক, আমি সোহান। তোমার নাম নিশ্চয়ই আরোহী। আরোহী জবাব দেয় না। সোহানকে পাশ কাটিয়ে সামনে এগোয়। সোহান পিছু পিছু ছুটে মেয়েটার পথ আটকে দাঁড়ায়। রেগে আরোহী বলে ওঠে, পথ ছাড়ুন আমার। আপনি যদি এখান থেকে না যান আমি কিন্তু চিৎকার করব। পুরো কথাটা সম্পূর্ণ করার আগেই সোহান তড়িঘড়ি করে দৌড়ে চলে যায়। আরোহী বিষয়টা বুঝতে পারে না। মেয়েটার মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে। আরোহী ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে মায়ান দাঁড়িয়ে। মায়ান জিজ্ঞেস করে, ছেলেটা কে ছিল? বরফ ঠান্ডা শানিত কণ্ঠস্বর। শীতল বাতাস স্পর্শ করছে আরোহীর শরীর। সামান্য কেঁপে ওঠে মেয়েটা। মায়ান জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে দু কদম এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ায়। আরোহী এখনো নিশ্চুপ। কপালে 3টে ভাঁজ ফেলে মায়ান আবারও শুধালো, কিছু জিজ্ঞেস করেছি তোমায়, কে ছিল ছেলেটা? চিনি না, কিন্তু এই ছেলেটাই সেদিন বিয়ে বাড়িতে ছিল। আর ওকে মারতে গিয়েই আপনাকে থাপড় দিয়েছিলাম। এই ছেলেটাই সব নষ্টের গোড়া। বুঝলাম, বাট তুমি এই অন্ধকার রাতে রাস্তায় কি করছো বলো তো? ফ্রেন্ডের বার্থডে পার্টি ছিল, এখন বাসায় যাচ্ছি। ও ওকে, যাও তাহলে। আরোহী পুনরায় বাক্য বিনিময় না করে এক পা এগুতেই কিছু একটা মনে করে মায়ান ডেকে উঠল তাকে। আরোহী। থেমে যায় আরোহী। আবারও পিছনে তাকায় ঘাড় ঘুরিয়ে। মায়ান প্যান্টের পকেটে হাত গুজে স্তিমিত গলায় বলে, বলছি গাড়িতে ওঠো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। আমি যেতে পারবো। তোমার মতামত চাইনি, চুপচাপ গাড়িতে গিয়ে বসো। ধমক দিয়ে বলে মায়ান। আরোহী আর কিছু বলার সাহস পেল না। মুখে যতই বলি আওড়া, কিন্তু ভিতরে ভিতরে সে ভয় পায় মায়ানকে। তাই মায়ান ইশারা করতেই কথা না বাড়িয়ে চুপচাপ আরোহী সিটে বসলো। আরোহীকে বাসার সামনে নামিয়ে দিয়ে মায়ান নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। সকালের ফুরফুরে স্নিগ্ধ বাতাসে মিষ্টতা। বই হাতে ব্যালকনিতে বসে আছে আরোহী। খোপা বাঁধা চুলের কপালের কাছে ছোট ছোট চুলগুলো বাতাসে উড়ে বাড়ি খাচ্ছে। বিরক্ত হয়ে মেয়েটা বারবার কানের পিছে গুজে দিচ্ছে চুলগুলো। রেহেনা জামান সকালের নাস্তা বানাতে বানাতে একবার উকি দেন আরোহীর ঘরে। মেয়েকে পড়তে দেখে নিশ্চিন্ত হয়ে ফের ফিরে যান রান্নাঘরে। বেলা তখন 8:30। পড়া শেষ করে ঘরে এলো আরোহী। বইটা পড়ার টেবিলে রেখে বিছানায় হেলান দিয়ে বসলো। বেড টেবিলে চার্জে লাগানো ফোনটা হাতে নিল সে। ওয়াইফাই অন থাকায় সশব্দে বেজে উঠল মুঠো ফোন। আরোহী দেখল গ্রুপে ভিডিও কল এসেছে। ছোঁয়া আর অর্ক কথা বলছে। মেয়েটা উঠে বসে যোগ দেয় তাদের কথোপকথনে। আরোহীকে ক্যামেরায় দেখেই ছোঁয়া মজার ছলে বলে, কি রে অরু, তুই তো ডুমুরের ফুল হয়ে গেলি। কাল ঠিকঠাক পৌঁছেছিলি তো? আমার তো টেনশন হচ্ছিল, ফোনও তো করলি না। আর সব ঠিক ছিল? ছোঁয়ার প্রশ্নে আরোহীর মনে পড়ে যায় গতকাল রাতের ঘটনা। 7-5 না ভেবেই সে পুরো ঘটনা গড়গড় করে বলে দেয়। আরোহীর কথা শুনে ছোঁয়া ও অর্ক দুজনেই অবাকে কিং কর্তব্য বিমূঢ়। অর্ক বিস্ময়ের শীর্ষে পৌঁছে বলে ওঠে, কি, তোর আদ্রিয়াতের সঙ্গে দেখা হয়েছে? সত্যি? আমি তো ওনার বিগ বেস্ট ফ্যান, মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার উনি। আরোহী সরু দৃষ্টিতে তাকায় অর্কের দিকে। অর্কের চোখে মুখে এখনো বিস্ময়ের ছাপ লেগে রয়েছে। আরোহী ঠোঁট বাঁকিয়ে বলে, আমার জিজুর বেস্ট ফ্রেন্ড উনি। ঈশানও ওনার একাডেমিতেই খেলে। এর আগেও কয়েকবার দেখা হয়েছিল। এই অরু, তুই সেলফি তুলেছিস ওনার সাথে? না মানে, যে কেউ দেখা হলে তো ফার্স্টে সেলফি তুলতে চাইবে। আগ্রহের সাথে কথাটা বলল ছোঁয়া। ছোঁয়ার সঙ্গে সঙ্গে অর্ক একই প্রশ্ন করে বসলো। দুজনের কথা শুনে আরোহী ছোট ছোট চোখে তাকালো। পরক্ষণেই ঝাঁঝালো স্বরে বলল, পাগলা কুকুর কামড় দিয়েছে আমায় যে ওনার সঙ্গে সেলফি তুলতে যাব? আমার তো আর খেয়ে কাজ নেই। কত বড় এলাচি বলে কি না আমি ভাঙ্গার রেডিও। ইচ্ছা করছিল ওনার কানের কাছে ফুল সাউন্ডে হিরো আলমের গান বাজে, তাহলে বুঝতো ভাঙ্গার রেডিও কি জিনিস। একাডেমির বিশাল মাঠটাই অবস্থান করছে দলের সদস্যরা। কিছু সময় আগে তাদের অনুশীলন শেষ হয়েছে। বর্তমানে শরীর ঝুরাচ্ছে তারা।
তারপর আবার অনুশীলন আছে। মায়ান এবং সায়ন বসে আছে পাশাপাশি, দুজনের হাতেই ঠান্ডা পানির বোতল। একটু দূরেই অধিনায়ক রাহুল ভিডিও কলে কথা বলছে তার বাঘ দত্তার সাথে। রাহুলের পাশেই রিশাদ ভয়েস বলে কথা বলছে তার গার্লফ্রেন্ডের সঙ্গে। বাকিরাও কেউ ফোনে, নয়তো কেউ ক্লান্তি দূর করতেই ব্যস্ত। চারদিকে চোখ বুলিয়ে সায়ন গাল ফুলিয়ে গেয়ে ওঠে। এই মনের সেলফোনে চার্জার কেন জোটে না? বেকার বলে কি কোনো গার্লফ্রেন্ড আজও পটে না? বাইকের ব্যাকসিটে আলতো ছোঁয়া পিঠে কোনো রং রুটে প্রেম জোটে না। মামু এভাবেই কাটবে কি তবে? ওদের হয়েছে কবে, আমাদেরও হবে। কবে 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 মামু আমাদেরও হবে। শব্দ করে হাসে সকলে। মায়ান সায়নের পিঠ চাপড়ে ভ্রু নাচিয়ে হেসে বলে, চিন্তা করিস না ব্রো, তোরও হবে, শুধু 5-10 বছর অপেক্ষা কর। মুখ লটকায় সায়ন। কোচ সহ সকলে হো হো করে হেসে ওঠে। দুপুর 2:30 বাজতেই ক্লান্ত, রুক্ষ, জীর্ণশীর্ণ শরীর নিয়ে বাড়ি ফিরল মায়ান। ড্রয়িং রুমে এসে ব্যাগটা রেখে সোফায় গা এলিয়ে দিল সে। আশরাফ চৌধুরীও ওখানেই ছিলেন। ছেলেকে ক্লান্ত দেখে ডেকে উঠলেন মেহেরিনা চৌধুরীকে। মেহের, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো। মেহেরিনা চৌধুরী ঠান্ডা পানি এনে ছেলেকে দিলেন। মায়ানের মুখ দেখেই বোঝা যাচ্ছে সে বড্ড তৃষ্ণার্ত, তাই পানি পাওয়া মাত্রই সে এক ঢোকে শেষ করলো সবটা। তৃষ্ণা মিটিয়ে একটা স্বস্তির শ্বাস ছাড়ল। তারপর দেওয়াল ঘড়িতে সময় দেখে বলল, লাঞ্চ করেছো তোমরা? মানহা ফিরেছে? আশরাফ চৌধুরী স্নিগ্ধ কণ্ঠে জবাব দিলেন, তোমার জন্য অপেক্ষা করছিলাম। মোহনাও ফিরলো এক্ষুনি। আচ্ছা, আমি তাহলে শাওয়ার নিয়ে আসছি। আচ্ছা বাবা, তুই যা, আমি সব রেডি করছি। এই যে তুমিও যাও, হাত মুখ ধুয়ে এসো। প্রকৃতির ধরাবাঁধা নিয়মে রাতের অন্ধকার সরে গিয়ে নতুন দিনের সূচনা হয়েছে। ব্যালকনির টবে লাগানো গোলাপ গাছটায় লাল টকটকে দুটো গোলাপ ফুটেছে। সবুজ পাতার মাঝখানে লাল রঙের ফুল দুটোকে দারুণ দেখাচ্ছে। মুগ্ধ নয়নে তীর তাকিয়ে রয়েছে ফুলগুলোর দিকে। তীরের কানে ফোন, অপর পাশে লাইনে রয়েছে আমান। আমানের একটা গুরুত্বপূর্ণ ফোন এসেছে, যে কারণে এপাশে তীর নিশ্চুপ। দ্রুত কথা বলা শেষ করে আমান। তীরকে উদ্দেশ্য করে বলে, তীর, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে নাও, আমরা ঘুরতে যাব। তোমার বাবা মার সঙ্গে কথা হয়েছে, ওনারা অনুমতি দিয়েছেন। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমরা ঘুরতে যাব মানে? কে কে যাব? তুমি, আমি, সিদ আর হিয়া। আমানের ছটপট জবাব। তীরের মুখখানি মলিন হলো। সে কিছু বলল না। আমানের বুঝলো তীরের মন খারাপের কারণ। আমান হেসে বলল, আমি জানি তো, আমার বোন মন খারাপ, আমার সাথে যেতেই সে লজ্জা পাচ্ছে, তাই তো? তা ঠিক নয়, আসলে আপনার সাথে প্রথমবার যাচ্ছি তো, সবাই গেলে ভালো হতো। সবার নাকি কাজ আছে, সেজন্য ও যাবে না। আমি আরোহীকে বলেছি যাওয়ার জন্য। তীরের মলিন মুখে জ্বলে উঠল খুশির প্রদীপ। পুলকিত স্বরে সে বলল, আরও যাবে আমাদের সঙ্গে? যাবে, কিন্তু তোমার বোনের কি যেন ক্লাস আছে, বিকেলে আসবে ও। আমি মায়ানকেও বলেছি, ওর আবার এখন অনুশীলন আছে, সেই জন্য বললাম ও যেন আসার সময় আরোহীকে সঙ্গে নিয়ে আসে। যাই হোক, এখন তুমি আর আমি যাব, তুমি তৈরি হয়ে নাও, কুইক। কথা শেষ করেই আমান ফট করে ফোন কেটে দিল। তীর খানিক নিশ্চিন্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে আরোহী। তার ধ্যান জ্ঞান সবই এখন রেডি হওয়ায়। বিছানার উপর পড়ে থাকা ফোনটা যে ভ্রু আওয়াজ করছে, সেদিকে মেয়েটার খেয়ালই নেই। বেশ কয়েকবার রিং হবার পর আরোহীর টনক নড়ল। তড়িঘড়ি করে ফোন রিসিভ করে সে কানে ধরে মৃদু স্বরে সালাম দিল। অপর পাশের ব্যক্তিটি সালামের জবাব দেয়। আরোহী কৌতূহলী কণ্ঠে শুধায়, কে বলছেন? আমি মায়ান। কোথায় থাকো তুমি? ফোন ধরতে এত সময় লাগে? কখন থেকে ফোন করছি? সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। মিসড কল দেখার পরেও তো কল করা উচিত, অন্তত একটা মিসড কল তো দিতে পারতে। আমি কাউকে কল ব্যাক করি না, যার প্রয়োজন সে আবার কল করবে। অকপটে বলে দেয় আরোহী। মায়ান ফোঁস করে একটা শ্বাস ছাড়ে। নিজের ভিতরে রাগটাকে নিয়ন্ত্রণ করে ঠান্ডা গলায় শুধায়, কখন বের হবে? এই তো 32-33 মিনিটে।
পুনরায় আরোহীর ভাবলেশহীন কণ্ঠস্বর। মায়ান যতবারই নিজের রাগ কমাতে চাইছে ততবারই মেয়েটা তার রাগের মাত্রা বাড়িয়েই চলেছে। মায়ান আর পারল না রাগ কন্ট্রোল করতে। ছেলেটা রেগে ধমকের সুরে বলে উঠল, শাট আপ ইডিয়েট। অনেকক্ষণ ধরে তোমার লেন কথাবার্তা শুনছি। আর নয়, 5 মিনিটের মধ্যে বাসার সামনে দাঁড়াবে, আদারওয়াইজ আমি তোমাকে রেখেই চলে যাব। রাগান্বিত কণ্ঠে বলে মায়ান। আরোহী আর কথা বাড়ানোর সাহস পায় না। অপর প্রান্তে মায়ান তপ্ত শ্বাস ফেলে কল রেখে দেয়। বাসার গেটের সামনে ব্যাগ হাতে আরোহী দাঁড়িয়ে আছে মায়ানের জন্য। গুনে গুনে 10 মিনিট পর মায়ান আসলো। খানিক স্বস্তি পেল আরোহী। গাড়ি থামিয়ে জানালার গ্লাস নামিয়ে মায়ান বলল, ও, তুমি চলে এসেছো, দ্যাটস গুড। সরু চোখে আরোহী তাকায় মায়ানের মুখপানে। আরোহীকে এভাবে তাকাতে দেখে মায়ান ভ্রু যুগল কুঁচকে ফেলে। আরোহী কিছুটা রাগ নিয়ে বলে, জ্যামে পড়েছিলাম, হোয়াট এভার। ব্যাগটা পেছনে রেখে সামনে এসে বসো। এটুকু বলেই মায়ান আরোহীকে তাড়াতাড়ি করতে ইশারা করলো। সময় নষ্ট না করে আরোহী পিছনের সিটে ব্যাগ রেখে সামনে এসে বসলো। মায়ান গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ার ঘোরাতে আরম্ভ করলো। চাকার সঙ্গে রাস্তার আবর্ত ঘর্ষণে এগিয়ে চলেছে গাড়ি। মায়ান নিশ্চুপ হয়ে সামনে তাকিয়ে স্টিয়ার ঘোরাচ্ছে। পাশের সিটে আরোহী ফোনে কার্টুন দেখছে আর বকবক করছে। বেশ কিছু সময় ধরেই আর চোখে মেয়েটার কাণ্ড দেখছে মায়ান, কিন্তু আরোহীর তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে আপন মনে বকবক করেই চলেছে। মায়ানের ধৈর্যের বাঁধ ভাঙল এবার। ছেলেটা বেশ বিরক্ত হয়ে বলে উঠল, শাট আপ আরোহী, সব কিছুর একটা লিমিট থাকে। তোমার বকবক বন্ধ করবে প্লিজ? একটু চুপ করে বসে থাকো না। মুখটা মলিন হয়ে যায় আরোহীর। মায়ান ফের সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। আরোহী ফোনটা পার্সে রেখে জানালার দিকে তাকিয়ে চুপ করে রয়। কয়েক মিনিট এভাবেই অতিবাহিত হলো। আরোহী কিছু বলার জন্য উসখুস করছে। আর চোখে তাকায় মায়ান মেয়েটার মুখের দিকে। মলিন মুখখানি দেখে মায়ানের বক্ষস্থল ধূপ করে ওঠে। লম্বা শ্বাস নেয় মায়ান, শান্ত গলায় শুধায়, কিছু বলবে? একটা গান দিন না, অনেক দূরের রাস্তা তো, চুপচাপ বসে থাকতে ভালো লাগে না, একটু গান শুনতে পারলে ভালো। মায়ান ডান হাত স্টিয়ারে রেখে বাম হাত দিয়ে ব্লুটুথ কানেক্ট করে একটা ইংরেজি গান চালু করে। 1.5 মিনিট চলে গানটা। প্রথম দিকে বেশ মনোযোগ দিয়ে গান শুনলেও এখন আরোহী বিরক্তি মাখা কণ্ঠে বলে উঠল, ধুর, গানের কি ছিরি, না আছে সুর, না বোঝা যায় দিয়ে একদম বাজে গানটা, একটা হিন্দি গান দিন, এসব ইংরেজি গান আমার পছন্দ না। বিরক্তি এবং রাগে মায়ানের চোয়াল দয় শক্ত হয়ে ওঠে। তৎক্ষণাৎ ব্রেক চাপে সে। হুট করে ব্রেক কষায় সামনের দিকে খানিকটা ঝুঁকে যায় আরোহী। ভয়ে তার প্রাণ ওষ্ঠাগত। 2 সেকেন্ড ব্যবধানে নিজেকে স্বাভাবিক করে মেয়েটা। ঠিকভাবে বসে চোখ কটমট করে তাকায় পাশে বসে থাকা মায়ানের দিকে। বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে, সমস্যা কি আপনার? এভাবে কেউ ব্রেক কষে? এক্ষুনি তো আমার কপাল ফাটতো। গান শুনতে হয়তো নিজের ফোনে গান শোনো। এই নাও এয়ারপড, যে গান পছন্দ সেটাই শোনো। দয়া করে আমায় বিরক্ত করো না। দাঁতে দাঁত চেপে কথাটা বলে সাদা রঙের এয়ারপড দুটো মায়ান এগিয়ে দেয় আরোহীর দিকে। আরোহী তা না নিয়ে মুখ বাঁকিয়ে বলে, এটা কানে দিয়ে আমার কান নষ্ট করি। এমনিতেই আম্মু বলে আমি নাকি কানে কম শুনি, আর এটা লাগলে তো সত্যি কম শুনবো। আপনার ফ্রিতে দেয়া বুদ্ধি আমার লাগবে না। স্টপ, জাস্ট স্টপ আরোহী। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, সো প্লিজ কিপ ইউর মাউথ শাট। আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তাতে আমি কি করব? আপনি বরং এক কাজ করুন, ফেভিকল দিয়ে বাঁধ জোড়া লাগিয়ে নিন। রাগে মায়ানের নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। আরোহী তো খুব আনন্দ পাচ্ছে। মায়ান তাকে ভাঙা রেডিও বলেছিল, তাই আরোহী এভাবে শোধ তুলছে। আরোহীকে মিটিমিটি হাসতে দেখে মায়ানের রাগ যেন দ্বিগুণ হলো। ছেলেটার উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা লাল বর্ণ ধারণ করেছে। কপাল এবং হাতের ডগগুলো রাগে দপদপ করছে। মায়ান চোয়াল শক্ত করে বলল, আর একটা কথা যদি তুমি বলেছ আরোহী, তাহলে তোমাকে এখানে রেখেই আমি চলে যাব।
তারপর বুঝতে পারছো তো কি হবে? কি আবার হবে? আমাকে খুঁজে পাওয়া যাবে না। তখন আমার বাপি জিজুকে ফোন করবে আর জিজু আপনার কথা বলবে, তারপর সব দোষ হবে আপনার। ভালোই হবে, আপনি ফেঁসে যাবেন। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে আরোহী। মায়ান ফোঁস করে একটা শ্বাস ছাড়ে। কিছু না বলে গাড়ি স্টার্ট দিয়ে সামনে দৃষ্টি নিবদ্ধ করে। সম্পূর্ণ মনোযোগ দেয় গাড়ি চালানোতে। সে জানে যতই সে কথা বলবে ততই কথা বাড়বে, তার চেয়ে চুপ থাকাটাই এখন শ্রেয়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে তীর। পাশেই বিছানায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে আরোহী। গতকাল এখানে আসতে বেশ রাত হয়ে গিয়েছিল, সেই সাথে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল মেয়েটা। সেজন্য এখন সে ডুবে আছে গভীর ঘুমে। তীর, আমান, সিড, হিয়া সকলেই আজকে ঘুরতে যাবে। ঘুম থেকে ওঠার পর তীর বেশ কয়েকবার ডেকেছে আরোহীকে, কিন্তু আরোহী যাবে না, তাই তীর একাই তৈরি হলো। তীর পুরোপুরি তৈরি হওয়ার পর দরজায় কড়া নাড়ল আমান। তীর ভিতরে আসতে বলল তাকে। আমান ভিতরে এসে নিম্ন স্বরে বলল, তীর, আমাদের যেতে হবে। তুমি চিন্তা করো না, আমি এখানকার লোকেদের বলে রেখেছি। আর মায়ানও ঘরে ঘুমোচ্ছে, ওরা দুজনে ক্লান্ত, ওরা বরং বিশ্রাম করুক। তুমি চলে এসো। তীর আমানের কথায় সম্মতি জানায়। যাওয়ার আগে আরোহীর দিকে একটু ঝুঁকে মৃদু স্বরে বলে যায়, আরও আমি যাচ্ছি, তুই উঠে ব্রেকফাস্ট করে নিস। আর যদি কোনো সমস্যা হয় 204 নাম্বারে আইমান আছে, ওকে বলিস, তাহলে তোকে সাহায্য করবে। সাবধানে থাকিস বোন। এনি প্রবলেম? আসলে আপু, জিজু আমাকে রেখে চলে গিয়েছে। আমি ঘুমোচ্ছিলাম, ঘুমের ঘোরে বলেছি যাব না, কিন্তু এখন একা একা ভালো লাগছে না। আপনি আমায় একটু নিয়ে যাবেন প্লিজ? মায়ান তাকায় আরোহীর দিকে। মেয়েটার মুখটা একদম বাচ্চাদের মতো ছোট হয়ে গিয়েছে। মায়ানের একটু মায়া হয়। হাত দিয়ে কপালে লেপ্টে থাকা চুলগুলো পিছনে ঠেলে বলে, রেডি হও, আমিও ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসছি। থ্যাংক ইউ। মায়ান সামান্য ঠোঁট প্রসারিত করে দরজা বন্ধ করে দিল। আরোহী ফেরত এলো নিচের রুমে। গুনে গুনে 15 মিনিট পর দুজনে একসাথে বের হলো রিসোর্ট থেকে। শহর থেকে বেশ দূরে গ্রামের মাঝে এই দোতলা রিসোর্ট। আশেপাশের কিছুই চেনে না মায়ান। হঠাৎ আমান এখানে কেন এলো তাও তার অজানা। ঘোরার মতো কোনো জায়গাও নেই, পুরোটাই গ্রাম আর মাঝ বরাবর মেঠো পথ। তবে এখানকার প্রকৃতিটা সুন্দর, চারিদিকেই সবুজের সমারোহ। মায়ান ফোন করলো আমানকে, কিন্তু ফোন লাগছে না। তীর, সিড, হিয়া সবার ফোনে নট রিচেবল বলছে। হতাশ হলো মায়ান, আরোহীকে নিয়ে হাঁটতে থাকলো সোজা পথে। খানিক পথ পেরোনোর পর রাস্তার ধার ঘেঁষা হোটেলের দিকে পা বাড়ালো মায়ান। মায়ানকে ওদিকে যেতে দেখে পেছন থেকে আরোহী প্রশ্নসূচক নয়নে তাকিয়ে বলল, ওদিকে কোথায় আছেন? আপুরা কি এখানে আছে? অ্যাম আই লুক লাইক গুগল? তোমার কি আমায় সব জানতা মনে হয়? দেখছো তো কল লাগছে না। আমি চেষ্টা করছি, তোমার চক্করে পড়ে সকালে খাওয়া হয়নি, খিদে পেয়েছে, কিছু খেতে হবে। কথার সমাপ্তি করেই মায়ান বড় বড় পা ফেলে সামনে এগিয়ে গেল। ভ্যাবলার মতো কয়েক সেকেন্ড চেয়ে থেকে আরোহীও তার পিছু পিছু ছুটল। দুপাশে 3টে করে টেবিল আর 2টো করে চেয়ার রাখা আছে। মায়ান পিছনের দিকে টেবিলটায় চেয়ার টেনে বসলো। আরোহীও অপর পাশে থাকা চেয়ারটায় গিয়ে বসলো। চারদিক সুন্দর খোলামেলা। 2-1জন লোক খাবার খাচ্ছে। মাঝবয়সী একজন পুরুষ চা বানাচ্ছে আর ওনার পাশে মাঝবয়সী এক মহিলা রুটি আর সবজি বানাচ্ছেন। মায়ান ওনাকে 2টো প্লেটে 2টো রুটি আর 2 বাটি সবজি দিতে বলল। ভদ্রমহিলা মুচকি হেসে চলে গেলেন। ফিরে এলেন মিনিট 5 পর। প্লেট ও বাটিগুলো টেবিলের ওপর রেখে জগ থেকে 2 গ্লাসে পানি ঢেলে দিলেন। মৃদু স্বরে শুধালেন, তোমাকে তো চিনলাম না, তোমরা কি শহরে থেকে আইছো? জি আন্টি, আমরা এখানে ঘুরতে এসেছি। মায়ানের উত্তরে ঠোঁট প্রসারিত করে হাসলেন ভদ্রমহিলা।
এক পলক তাকালেন আরোহীর দিকে। পর মুহূর্তেই মায়ানের পানে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তোমরা কি স্বামী স্ত্রী? এই মাইয়াটা কি তোমার বউ হয় বাবা? হঠাৎ ভদ্রমহিলার এমন প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়ে মায়ান এবং আরোহী। ভেতরে ভেতরে দুজনেই আটকে ওঠে, একে অপরের দিকে তাকায় ভড়কে যাওয়া দৃষ্টিতে। অপর দিকে ভদ্রমহিলা প্রত্যুত্তরের আশায় চেয়ে আছেন মায়ানের পানে। মায়ান জিভ দিয়ে ঠোঁট ভেজায়, দীর্ঘশ্বাস ফেলে লঘুস্বরে বলে, আমরা স্বামী স্ত্রী, ও আমার বউ। তৎক্ষণাৎ বিস্ফোরিত নয়নে আরোহী তাকায় মায়ানের মুখপানে। মায়ান ঘন ঘন চোখের পলক ফেলে। ভদ্রমহিলা মুচকি হেসে বলেন, বাহ, খুব সুন্দর মানাইছে দুইজনকে। সুখী হও তোমরা। আমি যাইগা, তোমাকে কিছু লাগলে কইও। মায়ান ডানে বামে মাথা নাড়ায়। হাসি মুখে মহিলাটি চলে যেতেই করা আরোহী সরু দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, আপনি মিথ্যে বললেন কেন ওনাকে? তোমার মোটা মাথায় ঢুকবে না, বুদ্ধি নামক পদার্থ নেই তো ইডিয়েট। আমি যদি এটা না বলতাম তাহলে উনি আমাদের খারাপ চোখে দেখতো, প্রবলেম হতে পারতো। ফের দীর্ঘশ্বাস নেয় মায়ান। আরোহী মুখ লটকায়। মায়ান ফের বলে, কথাটা তো মিথ্যে নয়, অনিচ্ছা সত্ত্বেও পরিস্থিতির শিকার তো হতে হয়েছিল আমাদের। থমকায় মেয়েটার দৃষ্টি। অন্তঃকরণ কেঁপে ওঠে একবার। চোখের পর্দায় আবারও ভেসে ওঠে সেই দিনের স্মৃতি। আরোহী জোরে জোরে শ্বাস নেয়। মায়ান তাকে ইশারা করে খাবার খেতে। আরোহী অমত করে না। সত্যি কারার্থে তারও খিদে পেয়েছে। কথা না বাড়িয়ে হাত ধুয়ে রুটিটা ছিঁড়ে সবজি দিয়ে মুখে দেয় আরোহী। মায়ান এদিক ওদিক দেখছে। খেতে খেতে আরোহী বলে, আপনি খাচ্ছেন না যে? এই তো বললেন খিদে পেয়েছে। মাস্ক পরে আছি তো, মাস্ক খুললে সবাই চিনে ফেলতে পারে, তখন আবার প্রবলেম হবে। সেলিব্রিটি মানুষের এই এক সমস্যা। যাকে আমি উঠে দাঁড়াচ্ছি, তাহলে আর কেউ আপনাকে দেখতে পাবে না। আপনি ঝটপট খেয়ে নিন। আরোহী উঠে দাঁড়ালো। স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়ান খেয়ে নিল খাবারটুকু। খাওয়া শেষ করে হাত ধুয়ে দুজনে ভদ্র মহিলার কাছে এলো বিল দিতে। মায়ান ওনাকে জিজ্ঞেস করলো বিলের কথা। ভদ্র মহিলা জানালেন 40 টাকা বিল হয়েছে। সাইডে গিয়ে পকেট থেকে ওয়ালেট বের করে 100 টাকার নোট হাতে দিল মায়ান। ভদ্র মহিলাকে দেওয়ার জন্য পা বাড়াতেই আরোহী তার হাতে 20 টাকার একটা নোট ধরিয়ে দিল। দৃঢ় কণ্ঠে বলল, আমি কারোর ঋণ রাখি না। তোমায় ধার কে দিচ্ছে? এটা ধার নয়, এমনি বিল দিচ্ছি আমি, ধরে নাও, দায়িত্ব পালন করছি। ভ্যাবলার মতো তাকালো আরোহী মায়ানের দিকে, কিন্তু তার কথায় সম্পূর্ণ মনোযোগ দিতে পারল না। মায়ান টাকাটা আরোহীকে ফিরিয়ে দিল। ব্যস্ত হয়ে পড়ল ভদ্রমহিলাকে বিল পরিশোধ করায়। অনিমেষ চাহনিতে রূপ নিল আরোহীর দৃষ্টি। মেয়েটা চোখের পলক ফেলল না, বরং ওপর থেকে একবার পরখ করল মায়ানকে। উজ্জ্বল শ্যামবর্ণের বলিষ্ঠ দেহের সাথে লেপ্টে আছে ডার্ক অলিভ রঙের শার্ট, ব্ল্যাক জিন্স। শার্টের দুহাতা ফোল্ড করা, গলার কাছে একটা বোতাম আনলক করা, আর সেখানে গুজে রাখা ব্ল্যাক সানগ্লাস। বাঁ হাতে সিলভার চেনের ঘড়ি, ডান হাতে সিলভার রঙের চিকন ব্রেসলেট। মুখে মাস্ক থাকলেও গালের দুপাশে দৃশ্যমান ট্রিম করা খোঁচা খোঁচা দাড়ি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কিছু চুল লেপ্টে আছে সেথায়, বাকি চুলগুলো মাথার উপর ব্রাশ করা। কৃষ্ণবর্ণের ভ্রুযুগল খুব বেশি মোটা নয়, বাম ভ্রুয়ের মাঝখানে একটা কাটা দাগ। আরোহী চোখের পলক ফেলল, পর মুহূর্তেই তাকালো মুগ্ধ দৃষ্টিতে। আর এক দফা নতুন করে মুগ্ধ হলো আরোহী ছেলেটার ভ্রু নাচিয়ে কথা বলা দেখে। মায়ানের মৃদু কণ্ঠের আওয়াজ কর্ণকুহরে প্রবেশ করতেই শরীর জুড়ে অজানা শিহরণ বয়ে গেল তার। মুগ্ধতার সঙ্গে সঙ্গে প্রেমেও পড়ল বোধহয় আরোহীর সরল মন। বিল পরিশোধটুকু টুকটাক কথাবার্তা শেষ করে ফিরে এলো মায়ান। অজানা কারণে আরোহীর ওষ্ঠাধর সামান্য প্রসারিত হলো। মায়ান ভ্রু কুঁচকে দেখলো তাকে, পরক্ষণেই তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে বলল, কি ভাবছো? জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি? টাইম ওয়েস্ট করো না, অনেক কাজ আছে। চমকে ওঠে আরোহী।
মায়ান আর এক দফা ভ্রু কুচকায়। আরোহী জোরপূর্বক হাসার চেষ্টা করে, মুখ ফুটে কিছু বলে না। মায়ান বোঝে না মেয়েটার মতিগতি, ধমক দিল অথচ সে কিছুই বলল না। হঠাৎ হলো কি এই মেয়ে? মায়ান কৌতূহলী কণ্ঠে শুধালো। আর ইউ ওকে আরোহী? খারাপ লাগছে তোমার? আমি ঠিক আছি। ওকে দেন চলো। আবারও অজানা পথ ধরে হাঁটতে থাকে দুজনে। গরমে দুজনের ঘেমে নিয়ে একাকার। মায়ানের ইচ্ছে করছে মুখের মাস্কটা খুলে ফেলতে, কিন্তু সে পারছে না। মুখ বুঝে সব সহ্য করছে। বেশ কিছু পথ অতিক্রম করার পর রাস্তার মাঝে হুট করে দাঁড়িয়ে পড়ে আরোহী। পুলকিত কণ্ঠে বলে। মায়ান কিছু বলার আগেই আরোহী ছুটে যায় হাওয়াই মিঠাই কিনতে। তপ্ত শ্বাস ছাড়ে মায়ান, হাত দিয়ে কপালের ঘামগুলি মোছার চেষ্টা করে। ঠিক তখনই এক কিশোরী এসে দাঁড়ায় মায়ানের সামনে। বিস্ময়াভীত নয়নে চেয়ে বলে ওঠে। আদ্রিয়াত, আপনি? আমি ঠিক দেখছি, আপনি আমার সামনে দাঁড়িয়েছেন। ইয়া, বাট তুমি আমায় চিনলে কিভাবে? আমি তো মাস্ক পরে আছি। আপনাকে আমি চিনব না? আমি আপনার অনেক বড় ফ্যান। সারাদিন আপনার ছবি দেখি, আপনার চোখ দেখি চিনতে পেরেছি আপনাকে। দেখুন, আমার ফোনের ওয়ালপেপারও আপনার ছবি দেয়া, হাতেও মেহেদি দিয়ে আপনার নাম লিখেছি। স্নিগ্ধ কণ্ঠে কথাগুলো বলে মেয়েটি। নিজের ফোন এবং হাত দেখায় মায়ানকে। মায়ান বিস্মিত হয় প্রচণ্ড। মেয়েটি মিথ্যে বলছে না, সে আসলেই মায়ানের ভক্ত। মায়ান মুখ থেকে মাস্ক সরায়। আমার নাম ঋতু, আপনি প্লিজ একবার আমার নাম ধরে ডাকবেন। থ্যাংক ইউ সো মাচ ঋতু, বেস্ট উইশেস ফর ইউ। প্রাপ্তির হাসি হাসে ঋতু। একটা কাগজ আর কলম এগিয়ে মায়ানের কাছে অটোগ্রাফের আবদার করে। মায়ান হাসি মুখে তাকে অটোগ্রাফ দেয়। পরবর্তীতে ঋতু একটা সেলফিও নেয় মায়ানের সাথে। তারপর সেখান থেকে বিদায় নেয়। এতক্ষণ হাওয়াই মিঠাই খেতে খেতে সবটাই আর চোখে দেখছিল আরোহী। ঋতু যেতেই সে এগিয়ে এলো। মায়ানের অধর কোণে এখনো হাসির রেখা বিদ্যমান। আরোহী কাছে এগিয়ে এসে ঠেস দিয়ে বলল। হাই ট্রু লাভ, ফোনের ওয়ালপেপার আবার হাতেও মেহেদি দিয়ে নাম। আই এম তো পুরোপুরি অবাক। হিংসা হচ্ছে তোমার? হিংসা হবে কেন? আমি কে যে হিংসা করব? জাস্ট বললাম, ছাড়ুন ও সব, সামনে এগোনো যাক। আর কিছু না বলে সামনে এগোতে থাকে দুজনে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিদের দেখা মেলে না। সারাদিন খোঁজাখুঁজি করে দুজনে রিসোর্টে ফিরে আসে। আর তখনই দেখতে পাই আমানরাও ফিরে এসেছে। ক্লাসে যাওয়ার জন্য ক্যাম্পাসের পথ ধরে আপন মনে হাঁটছে আরোহী। বাড়ি থেকে বেরোনোর সময় টিভিতে একখানা সিরিয়াল দেখেছে মেয়েটা। মাথার মধ্যে সেটাই চলছে এখন। সিরিয়ালটার কথাই ভাবতে ভাবতে আরোহী হেঁটে চলেছে। রাস্তার মধ্যে যে ইটের টুকরো পড়ে আছে সেদিকে তার খেয়ালই নেই। আর মনে পা বাড়াতেই ইটের টুকরো পেতে হোঁচট খেল আরোহী। দেহের ভারসাম্য রক্ষা করতে না পেরে পড়ে যেতে নিলেই চোখ বুজে ফেলল মেয়েটা। ঠিক তখনই এক শক্তপোক্ত হাত আরোহীর হাত ধরে ফেলল। পিটপিট করে তাকালো আরোহী। দেখতে পেল এক পরিচিত মুখ। সামনে দাঁড়ানো ব্যক্তিটি বলে উঠল। দেখে চলতে পারিস না আরু? মন কোথায় থাকে তোর? আরোহীর কাজে বিরক্ত হয়ে ধমক দিয়ে কথাটা বলল অর্ক। অর্কর পাশে ছোঁয়াও রাগী চোখে আরোহীর দিকে তাকিয়ে আছে। আরোহী দুজনের দিকে এক পলক তাকালো, পর মুহূর্তে পাত্তা না দিয়ে বলল। জামাইয়ের বাড়ি। আন্টিকে বলতে হবে তার মেয়ে হাই লেভেলের ফাজিল হয়ে যাচ্ছে? একদিন শুনবি, আমি আর নেই, চলে গিয়েছি শ্বশুর বাড়িতে। গাল ফুলিয়ে থেমে থেমে বলে আরোহী। অর্ক ফোঁস করে নিঃশ্বাস ফেলে। নিজের ওপর নিজেই বিরক্ত হয় ছেলেটা বলে। এর সাথে কথা বলে লাভ নেই, ছোঁয়া ওকে নিয়ে ক্লাসে আয়, আমি গেলাম। অর্ক হন হন করে চলে যায়। আরোহী মুখ টিপে হাসে। ছোঁয়া তার হাত ধরে ক্লাসের দিকে পা বাড়ায়। বিস্তর আকাশ জুড়ে ছাই ও কালো রঙের মেঘ। ঝোড়ো হাওয়ার সাথে সাথে মেঘের গুরু গম্ভীর গর্জন। মুষলধারা বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে। দুপুরবেলা ঝুম বৃষ্টিতে রাস্তাঘাটে কেউ নেই।
কাকতালীয়ভাবে কোনো যানবাহনও নেই রাস্তায়, চারদিক একদম নীরব। বাসার কিছুটা সামনে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে আরোহী। বৃষ্টিতে ভিজে গিয়েছে মেয়েটা, টপ টপ করে পানি পড়ছে শরীর থেকে। আরোহীর ঠোঁটের কোণে আনন্দের হাসি, দুহাত মেলে ঘুরছে মেয়েটা। তার দোপায়ে নুপুরের রিনিঝিনি আওয়াজ শোনা যাচ্ছে। অনুশীলন শেষে একাডেমি থেকে ফিরছিল মায়ান। বৃষ্টি পড়তে থাকায় ছেলেটা ধীরেই ড্রাইভ করছে। হঠাৎ মায়ান গাড়ির জানালা দিয়ে বাইরে তাকায়। ছেলেটার নজরে পড়ে বৃষ্টিতে ভিজতে থাকা আরোহীকে। তৎক্ষণাৎ গাড়ি থামায় মায়ান। গাড়ির দরজা খুলে নিঃশব্দে নেমে আসে, ধীর পায়ে এসে দাঁড়ায় আরোহীর থেকে একটু দূরে। মায়ানের চোখের পলক পড়ে না, পলকহীন সে তাকিয়ে রয় আরোহীর দিকে। উজ্জ্বল শ্যামবর্ণের শরীরে শুভ্র রঙা গোল জামা ও চুড়িদার। দেহের গড়ন খুব মোটা কিংবা খুব বেশি পাতলাও নয়, উচ্চতা অনুযায়ী ঠিকঠাক। আরোহীর ছোট্ট মুখশ্রী বেশ মায়াবী। চোখের পাপড়ি খুব বেশি ঘন নয়, আবার চোখগুলো অতটা টানা টানাও নয়। ঠোঁটটা চিকন, চুলগুলো কোমরের উপরিভাগ অবধি। ভেজা চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। হঠাৎ আরোহী পেছন দিকে ঘুরে মায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। মায়ানের দৃষ্টি এখনো নির্নিমেষ। আরোহী ভীত গলায় থেমে থেমে বলে, আপনি এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন? পুরো আত্মা চমকে উঠেছে আমার। আরোহী জোরে জোরে ফু দেয় বুকে। মায়ান চটজলদি দৃষ্টি সরায়, ঠান্ডা গলায় বলে, জানো, দূর থেকে তোমায় দেখতে একদম পেতনির মতো লাগছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, এই ভর দুপুরে তুমি লোকেদের ভয় দেখাচ্ছ কেন বলো তো? কটমট চোখে তাকায় আরোহী মায়ানের মুখের দিকে। মায়ান সশব্দে হেসে ওঠে। নিমেষেই গলে জল হয় মেয়েটার রাগ। নিষ্পলক চেয়ে রয় সে মায়ানের মুখের দিকে। মায়ানের কাছে ছাতা না থাকায় সেও বৃষ্টিতে ভিজে গিয়েছে। পরনের ধূসর রঙা টি শার্ট ও কালো রঙের ট্রাউজার ভিজে জবজবে। মাথার চুলগুলো থেকে ফোঁটায় ফোঁটায় পানি ঝরছে। আরোহী আরও একটা জিনিস আবিষ্কার করে, মায়ানের বাম গালে ছোট্ট একটা তিল রয়েছে। গাড়ির কারণে সেটা ঠিক দেখা যায় না, কিন্তু আজ অন্যান্য দিনের মতো মায়ানের দুগালে নেই থিক বিয়ার্ড, নেই ট্রিম করা খোঁচা খোঁচা দাড়ি। দুগালে দাড়ি শেপ করা, শুধু থুতনির নিচে দাড়ি এবং ট্রিমড গোফ আছে। আধুনিক যুগে যেটাকে বলা হয় ফ্রেঞ্চ বিয়ার্ড স্টাইল। বেতৃষ্ণায় আরোহীর চোখ মুখ কুঁচকে যায়। বিড়বিড় করে সে আওড়ায়, ইস, দাড়ি কি ছিঁড়ি, একদম বাজে লাগছে। স্টাইল করতে গিয়ে মানুষ নিজের সৌন্দর্য বোঝে না। আরোহীর বিড়বিড় করে আওড়ানো বাক্য পৌঁছল না মায়ানের কর্ণকুহরে। তবে সে আরোহীর দিকে তাকিয়ে শানিত কণ্ঠে বলল, বাড়ি যাও এবার, নয়তো ঠান্ডা লেগে যাবে আর মানুষজনও পেতনি ভেবে ভয় পাবে। আরোহী যাওয়ার জন্য পা বাড়াতেই মায়ান পেছন থেকে ডাকলো তাকে। আরোহী। আরোহী যাওয়ার জন্য পা বাড়াতেই মায়ান পেছন থেকে ডাকলো তাকে। আরোহী থেমে গেল। মায়ান দ্রুত পায়ে গাড়ির ভিতর থেকে নিজের ট্রেনিং জ্যাকেটটা নিয়ে এলো। আরোহী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মায়ানের দিকে। মায়ান আরোহীর পানে জ্যাকেটটা এগিয়ে দিয়ে স্তিমিত গলায় বলে, তোমার বাসা তো আর একটু সামনে, তুমি তো হেঁটে যাবে, তাই এটা পরে নাও। আর এরপর থেকে বৃষ্টিতে ভিজলে হোয়াইট ড্রেস পরবে না। লজ্জায় মাথা নিচু করে ফেললো আরোহী। মায়ানের কথার সারাংশ সে বুঝেছে। মেয়েটার গাল দুখানায় ফুটে উঠল হালকা লাল আভা। ভীষণ লজ্জা পেল সে। কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। মনে মনে হাজারটা বকা দিল নিজেকে। তড়িঘড়ি করে জ্যাকেটটা গায়ে চড়িয়ে দৌড়ে পালালো আরোহী। মায়ান তার যাওয়ার দিকে এক পলক তাকিয়ে ফিরে গেল আপন কাজে। ঘরের সব জানালা লাইট অফ করে কপালে হাত ঠেকিয়ে বিছানায় শুয়ে আছে মায়ান। মাথার ওপরে 3 পাখার সিলিং ফ্যানটা সর্বনিম্ন গতিতে ঘুরছে। তবুও মায়ানের ঠান্ডা লাগছে। ক্ষণে ক্ষণে শিউরে উঠছে শরীর। ডান হাত দিয়ে পায়ের কাছ থেকে ব্ল্যাঙ্কেটটা নিল মায়ান, বিছিয়ে টেনে দিল কোমর অবধি। তখন দুপুরে বৃষ্টিতে ভেজার পর থেকে শরীর হালকা গরম হয়েছে। একটু পরপরই কাশি হচ্ছে। সেজন্যেই মায়ান চুপচাপ চোখ বুজে আছে। ঘড়িতে সময় এখন রাত্রি 10:30। রাত্রির ভোজন সম্পন্ন হলো সবার। মায়ানের শরীর খারাপ লাগায় সে খেতে আসেনি।
সবকিছু গুছিয়ে মেহেরিনা চৌধুরী ছেলের জন্য প্লেটে করে খাবার নিয়ে ঘরে গেলেন। অন্ধকার রুমে সর্বপ্রথম লাইট জ্বালিয়ে দিলেন। মায়ান এখনো পূর্বের ন্যায় শুয়ে আছে। মেহেরিনা চৌধুরী খাবারের প্লেটটা বেডসাইড টেবিলে রাখলেন। বিছানায় বসে মায়ানের গায়ে হাত দিয়ে থেমে থেমে বললেন, মায়ান বেটা ওর তোর জন্য খাবার এনেছি, ওর খেয়ে নে বাবা। মায়ের ডাকে পিটপিট করে চোখ মেলল মায়ান। শোয়া থেকে উঠে হেডবোর্ডের সঙ্গে হেলান দিয়ে বসলো। লঘু স্বরে বলল, খেতে ইচ্ছে করছে না আম্মু, খুব ঘুম পাচ্ছে। না বাবা, একটু খেয়ে নে, তারপর ঘুমিয়ে পড়, কেউ ডিস্টার্ব করবে না তোকে। আচ্ছা ঠিক আছে, দাও। ক্ষীণ স্বরে কথাটা বলে মায়ান। মেহেরিনা চৌধুরী মুচকি হেসে ছেলের মুখে খাবার তুলে দেন। মায়ান চুপচাপ খেতে থাকে। হঠাৎ মেহেরিনা চৌধুরী কৌতূহলী কণ্ঠে শুধালেন, তুই তো গাড়ি নিয়ে ফিরেছিলি, তাহলে বৃষ্টিতে ভিজলি কিভাবে? তৎক্ষণাৎ বিষম খায় মায়ান। মেহেরিনা চৌধুরী দ্রুত পানির গ্লাস এগিয়ে দেন। মায়ান পানি পান করে স্বস্তির শ্বাস ফেলে। মেহেরিনা চৌধুরী ফের বলেন, কি ভাবছিলি এত? পূর্ণ দৃষ্টিতে তাকায় মায়ান মায়ের মুখপানে। মেহেরিনা চৌধুরী জিজ্ঞাসু দৃষ্টি নিবদ্ধ করলেন। প্রসঙ্গ এড়াতে মায়ান স্তিমিত গলায় বলল, না তেমন কিছু না, সামনে ম্যাচ, তার আগে আমার জ্বর হলো, প্র্যাকটিস করতে পারবো তো? সব পারবি, আগে খেয়ে নে, তারপর ঔষধ খেয়ে একটা ঘুম দে, সকালে উঠে দেখবি জ্বর জানালা দিয়ে পালিয়েছে। মায়ান ফিক করে হেসে দেয়। ছেলের হাসি মুখ দেখে মেহেরিনা চৌধুরীও হেসে ফেলেন। অতিবাহিত হয় পরম মমতাময়ী মা ও ছেলের সুন্দর এক মুহূর্ত। রাতের মধ্যভাগ, ভোরের আলো ফুটতে এখনো ঢের দেরি। ব্যস্ত শহরের সকলেই এখন ঘুমে বিভোর। শুনশান নিস্তব্ধ চারিদিক। দূর থেকে ভেসে আসছে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। রাত জাগা নেশাচরের মতো চোখ মেলে তাকিয়ে আছে আরোহী। ঘুম নেই মেয়েটার চোখে। বারবার বিছানায় এপাশ ওপাশ করছে আরোহী, কিছুতেই ঘুম আসছে না। বিরক্ত হয়ে আরোহী শোয়া থেকে উঠে বসলো। বালিশের নিচ থেকে ফোন হাতে নিয়ে দেখলো 2:21 বাজে। লম্বা শ্বাস নিল মেয়েটা। খোলা জানালা দিয়ে দূর আকাশের পানে তাকিয়ে চোখ জোড়া বন্ধ করলো। বন্ধ চোখের পর্দায় ভেসে উঠল আজ দুপুরের দৃশ্য। দেখতে পেল বৃষ্টি ভেজা মায়ানের মুখমণ্ডল, কানে বেজে মায়ানের বলা কথাগুলো। কেঁপে উঠল আরোহী। বুকের মধ্যেখানে একবার ছড়াৎ করে উঠল। হৃদস্পন্দন বেড়ে হলো দ্বিগুণ। রাতের শীতল হাওয়ায় স্পর্শ করলো মেয়েটার শরীর। জোরে জোরে শ্বাস নিয়ে আরোহী স্বাভাবিক করার চেষ্টা করলো নিজেকে। অচেনা নতুন নতুন অনুভূতিটা ছুঁয়ে গেল মেয়েটার মন গহীন। ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ আগেই। গাছে গাছে পাখিদের কিচির মিচির আওয়াজ। ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছিল আরোহী। কাল রাতে ঘুম হয়নি বিধায় সকালে ঘুম আরো প্রগাঢ় হয়েছে। বেলা এখন 8টা। সূর্যের তেজ দেখে আজ করা যাচ্ছে তাপমাত্রা বেশ প্রখর হবে। চারদিকে নানান কোলাহলে ঘুম ঘুম ভাব কাটলো আরোহীর। বিছানা থেকে নেমে ওয়াশরুম থেকে হাত মুখে পানি দিয়ে সে বাইরে বেরিয়ে এলো। রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করছেন রেহানা জামান। অন্য দিনের তুলনায় একটু দেরি হয়ে গিয়েছে তার। কাজের ফাঁকে আরোহীকে দেখতে পেয়ে উনি ব্যস্ত কণ্ঠে বললেন, আরোহী এদিকে আয় তো মা, এই চুলায় একটু গরম পানি বসিয়ে দে তো, আমি যাই তোর বাপিকে খাবার দিয়ে আসি। এমনিতেই 8টা বেজে গিয়েছে, তোর বাপি বের হবে তো। ব্যস্ত কণ্ঠে মেয়েকে আদেশ দিয়েই রেহেনা জামান আজাদ জামানের জন্যে খাবার নিয়ে দ্রুত পায়ে ছুটলেন। পরপর দুবার হাই তুলে আরোহী রান্নাঘরে এলো। একটা পাত্রে কিছুটা পানি নিয়ে চুলায় বসিয়ে দিল। মিনিট 2 পরেই ফিরে এলেন রেহানা জামান। পাশের চুলায় পানি পূর্ণ পাত্র দেখে খুশি হলেন। পরক্ষণেই নিচের দিকে নজর পড়তেই মেজাজটা গরম হলো ওনার। ধমকের সুরে বললেন, এটা কি করেছিস? চুলায় আগুন জ্বালাসনি কেন? ছোট ছোট চোখে তাকাই আরোহী। নিয়ে বলে, আমি তো চুলা জ্বালাতে পারি না, তুমি তো জানোই। নিজের উপর চরম বিরক্ত হলেন রেহেনা জামান। দাঁতে দাঁত পিষে বললেন, এত বড় মেয়ে কিচ্ছু পারে না, আমারই ভুল হয়েছে তোকে কাজের কথা বলা। এভাবে করলে শ্বশুরবাড়িতে ভাত জুটবে না তোর।
ভালোই হবে, এমনিতেও আমার ভাত খেতে ভালো লাগে না, আমি বিরিয়ানি খাবো। আরোহীর ভাবলেশহীন কণ্ঠস্বর, রাগে সমস্ত শরীর জ্বলে ওঠে রেহেনা জামানের। কটমট চোখে উনি তাকান আরোহীর দিকে। মায়ের রুদ্রমূর্তি রূপ দেখে হাসার চেষ্টা করে আরোহী। পর মুহূর্তেই দ্রুত পায়ে প্রস্থান করে রান্নাঘর থেকে। আপাতত মায়ের সামনে না যাওয়াই তার জন্যে মঙ্গল। জাহিরা জামানের সঙ্গে শপিং মলে এসেছে তীর। আগামী 20 তারিখ আমান ও তীরের বিয়ের অনুষ্ঠান করা হবে, সে কারণেই কেনাকাটা করতে এসেছে তারা। বর্তমানে লেহেঙ্গার দোকানে লেহেঙ্গা দেখছে দুজনে। দোকানে বেশ কয়েকটা লেহেঙ্গা বের করেছেন, সবগুলোতেই স্টোন দিয়ে জাঁকজমক ডিজাইন করা, কিন্তু তীরের কোনোটাই তেমন পছন্দ হচ্ছে না। জাহিরা জামানও দেখছেন। শেষমেশ দুটো লেহেঙ্গা উনি পছন্দ করলেন, একটা হালকা খয়েরি রঙের আর একটা গোলাপি রঙের। জাহিরা জামান লেহেঙ্গা দুটো তীরের হাতে দিয়ে বললেন, যা, এগুলো পরে আয়, ততক্ষণে আমি একটু তোর খালামণির সাথে কথা বলে আসি। তীর লেহেঙ্গা দুটো নিয়ে ট্রায়াল রুমে চলে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে মাত্র সে খয়েরি লেহেঙ্গাটা গায়ে ধরেছে, ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে এক শান্ত কণ্ঠস্বর। এটা ঠিক যাচ্ছে না তোমার সঙ্গে। পুরুষালী কণ্ঠস্বর শুনে ঘাবড়ে যায় তীর। চটজলদি সে ঘাড় ঘুরিয়ে তাকায়। সামনে দাঁড়ানো ব্যক্তিটিকে দেখে সে বিস্ময়ের স্বরে বলে ওঠে, আপনি আপনি এখানে কি করছেন? আস্তে, রিল্যাক্স, এত জোরে চিৎকার দিও না। আচ্ছা বেশ, এবার বলুন আপনি এখানে কি করছেন? কেউ দেখে ফেললে কি হবে বলুন তো? দু কদম এগিয়ে গেল আমান তীরের দিকে। তীর ভীত হয়ে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। আমান দুহাত তীরের দুপাশ দিয়ে দেয়ালে রেখে বাঁকা হেসে বলল, দেখলে দেখবে, তাতে আমার কি, আমি আমার বউয়ের কাছে এসেছি। লজ্জায় নত যেন হয় তীর। আমান ঠোঁট কামড়ে হেসে দূরে সরে আসে। পিটপিট করে তাকায় তীর। আমান বলে, তোমার জন্য আমি লেহেঙ্গা পছন্দ করেছি, এটা গায়ে ধরো। সোনালি রঙের কাজ করা লেহেঙ্গা তীরের হাতে তুলে দিল আমান। তীর লেহেঙ্গার ওড়নাটা মাথায় দিয়ে আয়নার সামনে দাঁড়ালো। মেয়েটার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। আমান পেছন থেকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে মৃদু স্বরে বলল, মাশাআল্লাহ, আমার তিলোত্তমার কারো নজর না লাগুক। ড্রয়িং রুমে দাঁড়িয়ে ইনস্টাগ্রাম রিলস বানাতে ব্যস্ত মানহা। পাশেই সোফায় শুয়ে ফোন চালাচ্ছে মায়ান। মায়ানের পায়ের কাছেই বসে আছেন মেহেরিনা চৌধুরী। ছেলের পায়ে হাত বোলাতে বোলাতে মেয়ের কাণ্ড দেখছেন উনি। হঠাৎ ভেসে আসে মেয়েলি নরম কণ্ঠস্বর। সকলে একসাথে তাকায় দরজার দিকে। মানহা দু কদম এগিয়ে যায়। আরোহীকে দেখা মাত্রই সে বিস্মিত কণ্ঠে বলে, আরে আরোহী যে, কেমন আছো? এসো ভিতরে এসো। আরোহীর হাত ধরে অভ্যন্তরে নিয়ে আসে মানহা। আরোহী মুচকি হেসে বলে, আমি ভালো আছি আপু, তুমি কেমন আছো? ভালো আছি, আর এখন তোমাকে দেখে আরো ভালো হয়ে গেল। আই এম সো হ্যাপি নাও। আরোহীর ঠোঁটের কোণে হাসির রেখা প্রগাঢ় হয়। মানহাও ঠোঁট প্রসারিত করে হাসে। মায়ান শোয়া থেকে উঠে বসে, তবে তার মনোযোগ ফোনের দিকেই। আরোহী মেহেরিনা চৌধুরীকে সালাম দেয়। উনি সালামের উত্তর নিয়ে হাসি মুখে বলেন, বসো মা, মানহা তুইও বস। আরেকটা সোফায় বসে দুজনে। আরোহী নিজের হাতে থাকা শপিং ব্যাগটা মানহার উদ্দেশ্যে এগিয়ে দেয়। সামান্য হেসে বলে, এটা তোমার জন্য মানহা আপু। মানহা হাতে নিল ব্যাগটা। কৌতূহলী দৃষ্টিতে তাকালো আরোহীর দিকে। আরোহী খুলতে ইশারা করলো ব্যাগের ভিতরে থাকা প্যাকেটটা। অবিলম্বে মানহা খুলে ফেললো প্যাকেটটা। কালো রঙের একটা সুন্দর গাউন, গলার কাছে সুন্দর ডিজাইন করা, একদম ভিন্ন ডিজাইনের গাউনটা। মানহার চোখে মুখে বিস্ময় ফুটে ওঠে। সে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে, এটা আমার? আপু, এই ফার্স্ট নিজের চেষ্টায় এটা তৈরি করেছি। ডিজাইনটা আগেরই করা ছিল, 15 দিন সময় লেগেছে মেক করতে। জানি না তোমার পছন্দ হবে কিনা, বাট ফর মি এই ড্রেসটা তোমার জন্য পারফেক্ট হবে। শুধু পছন্দ না, খুব পছন্দ হয়েছে আমার। একদম ইউনিক ডিজাইন। হাউ আর সো ট্যালেন্টেড। থ্যাংক ইউ সো মাচ আরোহী, থ্যাঙ্কস আ লট। মানহার কথায় আরোহী মুচকি হাসে।
ঘর থেকে ভেসে আসা রিংটোনের শব্দ শুনে বেহেরিনা চৌধুরী হাসি মুখে উঠে যান। মানহা উঠে দাঁড়িয়ে ড্রেসটা গায়ে ধরে বারবার দেখছে। আরোহীর হঠাৎ নজর আটকায় মায়ানের দিকে। মেয়েটা উপর থেকে একবার পরখ করে মায়ানকে। গভীর মনোযোগ দিয়ে ফোনের দিকে চেয়ে আছে মায়ান। পরনে কালো রঙের টি শার্ট ও কালো 3/4 প্যান্ট, দোকানে প্রিন্ট করা খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুলগুলো সুন্দরভাবে ওপরে পড়ে আছে। মাঝে মধ্যেই ফোনের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসছে সে, আবার মাঝে মাঝেই মুখে সিরিয়াস একটা ভাব দেখা যাচ্ছে। আরোহী সরু দৃষ্টি নিবদ্ধ করে মনে মনে বলে, 3/4 প্যান্ট পরে মেয়েদের মনোযোগ আকর্ষণ করা বেটা লুচু কোম্পানি। হুট করে ফোন রেখে মুখ তুলে তাকালো মায়ান। আরোহী আগে থেকে তার দিকে তাকিয়েছিল বিধায় দুজনের দৃষ্টি মিলে গেল। অপ্রস্তুত হলো আরোহী, তড়িঘড়ি করে দৃষ্টি সরিয়ে নিল। মায়ানও দৃষ্টি সরিয়ে মানহাকে উদ্দেশ্য করে বলল, এবার একটু শান্ত হয়ে বসো, কখন থেকে তো লাফাচ্ছিস। মুখ ভেঙচি দিয়ে সোফায় শান্ত হয়ে বসে মানহা। ঠিক তখনই হাসি মুখে ভিতরে আসে সায়ন ও রিশাদ। সায়ন ভ্রু নাচিয়ে মায়ানকে উদ্দেশ্য করে বলে, হেই ব্রো, হোয়াটসঅ্যাপ? আই এম গুড, হোয়াটস অ্যাবাউট ইউ গাইস? প্লিজ টেক সিট। উই আর ফাইন ব্রো। মানহা, তোর কি খবর? আমিও ভালো আছি। সায়ন টুকটাক কথা বলে মায়ানের সাথে। রিশাদের নজর থমকায় আরোহীর দিকে। রিশাদকে দেখে সায়নও সেদিকেই তাকায়। রিশাদ আরোহীকে দেখিয়ে মায়ানকে জিজ্ঞেস করে। মায়ান কিছু বলার আগেই মানহা একগাল হেসে বলে, রিশাদ ব্রো, ও হচ্ছে আরোহী। নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত হয়ে পড়ে সায়ন, রিশাদ ও মায়ান। আরোহী হাতঘড়িতে সময় দেখে মানহাকে বলে, আপু আজ আসি, তুমি এসো একবার আমাদের বাসায়। অবশ্যই যাব, বাট তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? আর একটু থাকো, আম্মা যে কোথায় গেল? না আপু, আন্টির হয়তো গুরুত্বপূর্ণ ফোন এসছে, আমি আর যাই, একটু পরেই সন্ধ্যা লাগে যায়। আরোহীর জোড়াচুরিতে মানহা আর নিষেধ করল না। আরোহী মুচকি হেসে মানহার থেকে বিদায় নিয়ে যেতেই সায়ন কৌতূহলী কণ্ঠে বলে উঠল, আচ্ছা মায়ান, আরোহী কি তোর কাজিন? আই মিন, মানহা যেমন তোর বোন, আরোহী কি সেরকম তোর বোন হয়? তবে ক্লাস থেকে এক ঢোক পানি মুখে দিয়েছে মায়ান, আর তখনই সায়ন এমন প্রশ্ন করে বসলো। তৎক্ষণাৎ বিষম খেলো মায়ান, কেশে উঠল 2-3 বার। সায়ন ও রিশাদ বিস্ময় নিয়ে তাকায়। মায়ান কাশি থামিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে স্তিমিত গলায় বলল, না না, ও আমার বোন হয়, আমার বোন তো মানহা। মানহাই শুধু আমার বোন, আর কেউ নয়। একে অপরের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো রিশাদ ও সায়ন। মানহা উঠে বিঙ্গোর কাছে গেল। প্রসঙ্গ এড়িয়ে তিনজনে আড্ডা দিতে লাগলো। একটা ক্লাস আগেই আজ ভার্সিটির ছুটি হলো। সবার শেষে ক্লাসরুম থেকে বেরোলো আরোহী, ছোঁয়া এবং অর্ক। ক্যাম্পাস থেকে গেটের কাছে আসতেই দুজন যুবক তিনজনকে 3টে কাগজ এগিয়ে দিল। তিনজনেই কৌতূহলী দৃষ্টি নিবদ্ধ করলো। একজন যুবক বলে উঠল, বর্তমান সময়ে কম্পিউটার শেখাটা খুব গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকা ভালো। সেজন্যই রাস্তার ওপাশে আমরা একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলেছি। তোমরা চাইলে ওখানে ভর্তি হতে পারো। খুব স্বল্প টাকায় আমরা কোর্স কমপ্লিট করে দিব। ওকে ভাইয়া, আমরা ভেবে দেখব। অর্কের কথায় ছেলে দুজন মুচকি হেসে ওখান থেকে প্রস্থান করে। আরোহী সম্পূর্ণ লিফলেটটা পড়ে বলে ওঠে, আরে ব্যাস, ফোন নাম্বার দেওয়া আছে, বাসায় গিয়ে দেখতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা। তৎক্ষণাৎ ছোঁয়া ডাকি দৃষ্টিতে তাকালো আরোহীর দিকে। অর্ক কিছু না বলে হন হন করে চলে গেল। বিষয়টা উপলব্ধি করতে না পেরে আরোহী ঠোঁট বাঁকিয়ে বলল, এই ছেলের আবার কি হলো? এইভাবে রাগ করে চলে গেল কেন? তুই কি ভালো হবি না আরু? আমি ভালো ছিলাম কবে? তো অবশ্য ঠিক, তোকে মানুষ করা আর গেল না। আমারও একটাটি ওপরে তুই। সুচো, চল না ঝালমুড়ি খাই, কবে থেকে ঝালমুড়ি খাওয়া হয়নি। কথাটা বলে আরোহী ছোঁয়ার হাত ধরে রাস্তার অপর প্রান্তে এলো। একজন মধ্যবয়স্ক লোক ঝালমুড়ি বিক্রি করছেন। আরোহী ওনাকে বলে, মামা 10 টাকা করে 2 জায়গায় ঝালমুড়ি দিয়েন। আচ্ছা মামা, একটু খাড়াও, দিতাছি। ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বানাচ্ছেন। আরোহী ওনাকে জিজ্ঞেস করে,
আচ্ছা মামা, আপনি তো এইখানে রোজ ঝালমুড়ি বিক্রি করেন, তা আপনার কত টাকা লাভ হয়? এই ধরেন মামা, 1200। তার মানে মাসে 30,000 টাকা। এখানে তো ভালোই লাভ হয়। বুঝলি ছুচো, আমাদেরও না একটা বিজনেস স্টার্ট করতে হবে। ভাবনা চিন্তা করে কথাটা বলল আরোহী। তার পরিপ্রেক্ষিতে ছোঁয়া ভ্রুকুচকে বলল, কিসের বিজনেস? এই ধর ইউনিক কিছু, লাইক বিরিয়ানির চপ, মুলার জুস, করলার সসলিক, বেগুন ফ্রাই, গাজরের সিজলিক, কুমড়ার মোমো, এইসব। এইসব জীবনে খেয়েছিস নাকি বানিয়েছিস? কোনোটাই করিনি, তবে ট্রাই করতে প্রবলেম কি? না বইন, ওইসব করতে হবে না। ওইসব করলে পাবলিক আমাদের দুজনকে ধরে পেটাবে, তার বিজনেস লাটে উঠবে। এখন আপাতত ঝালমুড়িটা নিয়ে বাড়ি চল। জাঁকজমক আয়োজন, বিচ্ছুরিত রক্তিম আলোয় সাজানো হয়েছে কমিউনিটি সেন্টার। লাল, নীল, হলুদ, সবুজ সহ নানান রঙের আলো জ্বলছে। সেই সাথে নানান ফুল ও পর্দা দিয়ে বড় হলরুমটা সাজানো হয়েছে। সন্ধ্যা 7টা এখন। একে একে আসছে সব গেস্টরা। সবার জন্যে হলরুমে ভেতরে চেয়ার, সোফা সবকিছুর ব্যবস্থা আছে। আর বরকনের জন্যে স্পেশাল করে স্টেজ সাজানো হয়েছে। স্টেজে পাশাপাশি বসে আছে তীর, আমান। দুজনের ঠোঁটের কোণেই হাসির রেখা। তীরের পরনে গোল্ডেন রঙের ভারী লেহেঙ্গা, ফর্সা মুখশ্রীতে সুন্দর সাজসজ্জা, চুলগুলো কার্ল করা, হাত ভর্তি চুড়ি আর গলায় নেকলেস। এক কথায় অনবদ্য লাগছে তীরকে। অপরদিকে আমানও দুর্দান্ত। আমানের উজ্জ্বল শ্যামবর্ণের দেহে গোল্ডেন শেরওয়ানি ও চুড়িদার, দু গাল ভর্তি কালো খোঁচা খোঁচা দাড়ি, আর চুলগুলো জেল দিয়ে সেট করা। দুজনকেই বেশ মানিয়েছে। যে কেউ দেখলেই বলবে একদম পারফেক্ট কাপল। সময়ের ব্যবধানে উপস্থিত হলো সব আমন্ত্রিত অতিথি। মায়ান, সিডের ওয়াইফ হিয়া, মানহা, মেহেরিনা চৌধুরী, আশরাফ চৌধুরী সহ আরও অনেকে এসেছে। আমানের সঙ্গে ডোমেস্টিক লিগে যেসব প্লেয়াররা খেলেন তারাও এসেছেন। আর আত্মীয় স্বজন তো আছেনই। তামসিদ জামান, জাহিরা জামান ব্যস্ত নিয়াজ খান ও আদিবা খানের সঙ্গে কথোপকথনে। ওনারা চারজন সকল অতিথিদের স্বাগত জানাচ্ছেন। আশরাফ চৌধুরী ও মেহেরিনা চৌধুরীর পূর্ব পরিচিত হওয়ায় সোফায় বসে টুকটাক গল্প করছেন রেহেনা জামান ও আজাদ জামানের সঙ্গে। নিকটেই মানহা, সিমি, সাবা ব্যস্ত নিজেদের ফটো সেশনে। হলরুমের এক কোণে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ঈশান, সুভা, খুদেদের সাথে গল্প করছে মায়ান। সিড আর তার ওয়াইফ হিয়া বসে আছে বর কনের পাশে। উকিল সাহেব চলে এসেছেন। কিছুক্ষণ পরেই রেজিস্ট্রি ম্যারেজ হবে। প্রায় সবাই চলে এসেছে, শুধুমাত্র আরোহী অনুপস্থিত। ড্রেসিং রুমে বসে থেকে তৈরি হচ্ছে আরোহী। এতক্ষণ সবাইকে সাজগোজে সাহায্য করতে গিয়ে নিজেই দেরি করে ফেলেছে। এদিকে হাতে সময়ও স্বল্প। আরোহী সময় নষ্ট না করে কোনো রকম ড্রেস পরে হালকা সেজে দ্রুত পায়ে বেরিয়ে এলো। বড় বড় পা ফেলে হলরুমের কাছে আসতেই শোভা আরোহীকে দেখে বলে উঠল, আরোহী আপু, তুমি এসেছো? শোভার দৃষ্টি অনুসরণ করে পেছন ফিরে তাকালো মায়ান। আরোহীর মুখপানে নিবদ্ধ হলো অপলক দৃষ্টি। মেয়েটার পরনে আজ পিচ কালারের গাউন, মুখে হালকা মেকআপ, চোখে শুধু মাস্কারা, ঠোঁটে লাল রঙের লিপস্টিক, চুলগুলো ডানে সিথি করে ছেড়ে রাখা, হাতে অ্যান্টিকের চুড়ি, কানে অ্যান্টিকের দুল আর গলায় একটা স্টোনের চেইন। অপরদিকে মুচকি হেসে সোফার দিকে দৃষ্টি দিতেই আরোহীর নজর পড়ল সোফার পাশে দাঁড়ানো মায়ানের ওপর। কালো রঙের শার্ট ও কালো স্যুট লেপটে আছে উজ্জ্বল শ্যাম বর্ণের শরীরে। বাঁ হাতে একখানা কালো চেনের ঘড়ি, দু গালে সদ্য ট্রিমড করা খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুলগুলো সুন্দরভাবে চিরুনি করা, দু পায়ে বাদামি বর্ণের শু। একে অপরের দিকে দৃষ্টি দেওয়ায় দৃষ্টি মিলিত হয়েছে মায়ান ও আরোহীর। পলকহীন দুজন তাকিয়ে আছে দুজনের দিকে। বুকের ভেতর ধুপধুপ করছে আরোহীর, হৃদস্পন্দন ক্রমশ বাড়ছে। আরোহীর মনে হচ্ছে কানের কাছে যেন ফুল স্পিডে বাজছে আখিয়া পিছাই মানে তেরে লিয়ে গানটি। হুট করে কোথাও এক আওয়াজ হলো,
তৎক্ষণাৎ হুঁশ ফিরল আরোহীর। মায়ান আরোহীর থেকে দৃষ্টি সরিয়ে পাশে তাকাতেই দেখল ঈশান ও সোফা কেউই নেই, সবাই হল রুমে চলে গিয়েছে। ওদিকে বিয়েও শুরু হবার উপক্রম। মায়ান মৃদুস্বরে আরোহীকে উদ্দেশ্য করে বলল, ওদিকে চলো। উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি দিল আরোহী। মায়ান সামান্য ঠোঁট প্রসারিত করল। তারপর দুজনে একসাথে এলো হল রুমে। রেজিস্ট্রি ম্যারেজ ও ফটো সেশনের পর্ব শেষ হতেই অতিথিরা সবাই ভোজন সেরে নিল। বর কনেকে নিয়ে এখন সবাই বসে আছে গোল হয়ে। উদ্দেশ্য বর কনেকে নিয়ে বাসর রাত জাগা। ছেলে মেয়েরা লাইন করে দুধারে বসেছে। সাবা সবার মনোযোগ আকর্ষণ করে বলল, গাইস, আমরা সবাই একটা খেলা খেলবো। দেখো, এখানে একটা পাত্র আছে আর এর মধ্যে আছে চিরকুট। তো ফার্স্টে ভাবি একটা চিরকুট তুলবে যাতে লেখা থাকবে একটা অক্ষর। তো সেই অক্ষর দিয়ে তোমাদের একটা গায়কের নাম বলতে হবে। দেন ওই গায়কের গান গাইতে হবে দুই দলকেই, তবেই দুই দল পয়েন্ট পাবে। সো গাইস, তোমরা কি রেডি? হ্যাঁ, সবাই রাজি আমরা। ওকে, দেন ভাবি একটা চিরকুট তোলো। সাবার কথা মতো মুচকি হেসে তীর একটা চিরকুট তুলল। সাবা চিরকুট দেখে জানালো এ অক্ষর। তখনই মেয়েদের দল থেকে আরোহী বলে উঠল, এতে অরিজিৎ সিং। ওকে ওকে আরোহী, তাহলে এবার অরিজিৎ সিং এর একটা গান গাও। দাঁত দিয়ে নখ কামড়াতে থাকে আরোহী। পরক্ষণেই ভেবে চিনতে গিয়ে ওঠে, মুচকি হেসে এটুকু গাইল আরোহী। তার গান শেষ হতেই সবাই এক আঙ্গুলের তালি দিল। সাদাব নামের এক ডোমেস্টিক প্লেয়ার বলল। সাদাবকে কৃতজ্ঞতা সূচক ধন্যবাদ দেয় আরোহী। সাদাব মুচকি হাসে। মায়ান আর চোখে দেখে সবটা। সাবা মুচকি হেসে বলে, মেয়েদের দল তো পয়েন্ট পেল, এবার বয়েজদের পালা। তোমরা অরিজিৎ সিং এর একটা গান গাও। সাবার বাক্যদয় সম্পূর্ণ হতেই শোনা যায় গানের সুর। সকলে একসাথে দৃষ্টি দেয় মায়ানের দিকে। মায়ান গেয়ে ওঠে, গান গাওয়া হারাম। আবারও সকলে একসাথে এক আঙ্গুলে তালি দেয়। আরোহী মুগ্ধ দৃষ্টিতে তাকায় মায়ানের মুখপানে। ঠিক তখনই সুহানা নামের এক মেয়ে বলে ওঠে, বাহ মায়ান, তোমার ভয়েস তো খুব সুন্দর, অনেক সুন্দর গেয়েছো গানটা, আই লাইক ইট। মায়ান সুহানার দিকে তাকিয়ে মুচকি হাসে। সুহানার খুশি যেন দ্বিগুণ হয়। মায়ান অথর কোণে হাসির রেখা বজায় রেখে বলে, থ্যাংক ইউ সুহানা। সুহানা লজ্জা মাখা একটা হাসি দেয়। আরোহী মায়ানের দিকে সরু দৃষ্টিতে তাকায়। মায়ান আরোহীর দিকে তাকিয়েও ক্লোজ আপ হাসি দেয়। ডিসেম্বরের শুরুর দিক। চারিদিক মৃদু কুয়াশায় আবৃত। হালকা ঠান্ডা বাতাস বইছে। ঘড়িতে সময় এখন 7:45। ঈশানকে নিয়ে একাডেমিতে এসেছে আরোহী। দুদিন ধরে ঈশানের অনুশীলন 9টার পরিবর্তে 8টার দিকে হচ্ছে। সে কারণেই দুজন কিছু সময় আগে এসেছে। একাডেমির অপর প্রান্তে রিক্সা থেকে নামলো আরোহী ও ঈশান। ভাড়া মিটিয়ে অপর প্রান্তে তাকাতেই আরোহীর ভ্রুযুগল সামান্য কুঁচকে গেল। একাডেমির সামনে মায়ান দাঁড়িয়ে আর তার পাশেই দুজন লোক। মায়ান হাসি মুখে তাদের সঙ্গে কথা বলছে। বিষয়টা দেখতে দেখতেই রাস্তা পার হলো দুজনে। এপাশে আসতেই লোক দুজন প্রস্থান করলো। ঈশান আরোহীকে বলল, আপু, আমার ব্যাগ থেকে কিটক্যাটগুলো বের করে দে তো। ঈশানের পিঠে ঝোলানো ব্যাগ থেকে চকোলেটগুলো বের করে আরোহী। ঈশানের হাতে সেগুলো দিয়ে জিজ্ঞেস করে, কি করবে এগুলো দিয়ে? আজকে মায়ানদা ভাইয়ের জন্মদিন, তাই এই কিটক্যাটগুলো দিয়ে উইশ করব। হাসি মুখে কথাটা বলেই ঈশান ছুটে যায় মায়ানের কাছে। কিটক্যাটগুলো মায়ানকে দিয়ে ফের হাসি মুখে বলে, হ্যাপি বার্থডে দা ভাই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ সো মাচ ঈশান, মাছ লাভ। ঈশান প্রাপ্তির হাসি দেয়। মায়ান ঈশানের চুলে হাত বুলিয়ে বলে, তুমি ভেতরে গিয়ে প্র্যাকটিস শুরু করো, আমি এক্ষুনি আসছি। ডানে বামে মাথা নাড়িয়ে ঈশান ছুটে চলে গেল গ্রাউন্ডে। মায়ান মুচকি হেসে পকেট থেকে ফোন বের করে কাউকে একটা ফোন করলো। এত
কতক্ষণ পেছনে দাঁড়িয়ে সবটা দেখছিল আরোহী। মনে সাহস সঞ্চার করে দুকদম এগিয়ে এলো সে। মায়ান ফোনে কথা বলা শেষ করতেই আরোহী পেছন থেকে মৃদু স্বরে বলে উঠল, হ্যাপি বার্থডে। তৎক্ষণাৎ ফোনটা ট্রাউজারের পকেটে রেখে পেছনে ঘুরল মায়ান। আরোহীকে দেখে তার ঠোঁটের কোণে হাসির রেখা চওড়া হলো। মায়ান অধর কোণে হাসির রেখা উপস্থিত রেখে মৃদু স্বরে বলল, থ্যাংক ইউ। মুচকি হাসে আরোহী। মায়ান অপলক তাকায় আরোহীর মুখপানে, পরক্ষণেই ভ্রু নাচিয়ে বলে, উইশ তো করলে, বাট আমার গিফট কোথায়? গিফট তো আনিনি। হুম, গিফট ছাড়া উইশ, দ্যাটস নট ফেয়ার। আমার গিফট চাই। উইশ যখন করেছো গিফট তো দিতেই হবে।